আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের যে ইফতার মাহফিল চালু হয়েছে, গণ ইফতার, তো এটা কিন্তু প্রশংসা হচ্ছে, আবার সমালোচনাও হচ্ছে, ব্যাপকভাবে ভাইরালও হচ্ছে, মানে মিডিয়া কভারেজ বেশি পাচ্ছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, আপনারা জানেন প্রথম রোজাতে আপনাদের যে ভিডিওটা দেখাইছিলাম সেটা ছিল এটিএন বাংলার ভিডিও। আজকে আপনাদের সমকালের একটা ভিডিও দেখাবো, এটা নিয়ে যে বিষয় সমালোচনা হচ্ছে সেটাও আপনাদের দেখাবো। তো এবং এটার সমাধানও দেওয়ার চেষ্টা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাইফুল ইসলাম নামের এক ভাই, তিনি পোস্ট করেছেন। তিনি কি পোস্ট করেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শিবির এত টাকা কই পায়? তার প্রশ্ন হচ্ছে শিবির এত টাকা কই পায়। এই প্রশ্নের উত্তর যেগুলো পেয়েছি তার বেশিরভাগই মনোপুত হয়নি। মানে শিবির এতগুলো টাকা কোথায় পায়, যে উত্তরগুলো সে পেয়েছে সেটা মনোপুত হয়নি বেশিরভাগ উত্তরই। আচ্ছা, আমি নিজেও ইফতার নিয়ে কাজ করি। যে ভাই পোস্ট করেছে উনিও ইফতার নিয়ে কাজ করে। শিবির যে ধরনের ইফতার বিতরণ করেছে তাতে বাক্সপতি খরচ হবে গড়ে 200 টাকা, মানে 200 টাকা করে খরচ হবে বাক্সপতি। শিবির যে ইফতারির আয়োজনটা করছে, যে বাক্সগুলো প্রতিদিন দিচ্ছে। আচ্ছা, প্রতিদিন যদি ঢাবির 5000 জনকে ইফতার করায় তাহলে দিনে 10 লাখ টাকা, 15 দিনে ইফতার করালে 1,50,00,000 টাকা। এমন না যে শুধু ঢাবি শিবির ইফতার করায়, শিবিরের মহানগরী ইউনিটগুলো ইফতার করায়। তার মানে মহানগরী ইউনিট থেকে টাকা এনে ঢাবি শিবির খরচ করবে, সেই উপায় নেই। লাস্ট 15 বছরে এদের পিছনে হামলা মামলায় যে খরচ হয়েছে, যে এদের ফান্ডে টাকা থাকার কথা না। তার মানে সব ফান্ড নতুন, মানে 5 আগস্টের পরে। আমাকে একটু বুঝিয়ে দেন ভাই, আমি অঙ্কে অনেক কাঁচা। তো দর্শক, আপনারা হয়তো বুঝতে পেরেছেন এই ভাই কি বুঝাতে চেয়েছেন, যে শিবির যদি 500 থেকে 1000 শুধু ঢাবিতে যদি ইফতার করায়, ঢাবির কেন্দ্র আছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় সব মিলে তিনি ধরেছে যে প্রত্যেকদিন 5000 ছাত্রদেরকে তারা ইফতার করাচ্ছে। তো এত যদি করে 200 টাকা করে হলে তাহলে 10 লাখ টাকা প্রত্যেক দিন যাচ্ছে, আর 15 দিন করালে 1 কোটি টাকা পার হয়ে যাচ্ছে। তো শিবির এত টাকা কোথায় পায়? তো এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন আগে আমরা দ্বিতীয় রমজানে ছাত্র শিবির কি আয়োজন করেছে সেই ভিডিওটা একটু দেখে আসি। সকল স্টুডেন্ট নিয়ে আয়োজন করা ছাত্র শিবিরের পক্ষে একসাথে করা তো এটা বেশ বড় চ্যালেঞ্জিং ব্যাপার হবে। আমরা যেটা চিন্তা করেছি, প্রতিদিন আমরা ইফতার আনন্দটা এক স্পটে ভাগাভাগি করার চেষ্টা করব। কালকে আমাদের সায়েন্সের হলের দিকে ছিল, আজকে আমরা এখানে আসছি। এখানে রোকেয়া হল এবং শামসুন্নাহার হলের আপুরা বোনরা খুব ইজিলি নিতে পেরেছেন। এবং আমাদের চিন্তা ছিল মূলত প্রতিদিন 500 জনকে করে দেওয়া, কিন্তু দেখছি যে 500 জন করে হচ্ছে না, এটা রেঞ্জ বাড়ানো। আমরা আবার এখন প্ল্যান করছিলাম যে আর একটু পরিসর বড় করা। সব মিলিয়ে এটার মূলত টার্গেট হচ্ছে ইফতার আনন্দের একটু ভাগাভাগি করা। সারা অনেক বেশি, আমাদের মানে প্রত্যাশার চাইতে সারা অনেক বেশি। তো আমরা চেষ্টা করছি আমাদের ক্যাপাসিটি আরও বাড়ানো যায় কিনা। তবে ভালো হতো যে বাকি সংগঠনগুলো যদি এরকম একটা ভালো কম্পিটিশন দাঁড়িয়ে রাখতো। 500 জন থেকে শুরু করে 1000-এর মধ্যে রেঞ্জ রাখবো আর কি, এর বেশি বাড়াবো না। কারণ এর বেশি বাড়াতে গেলে অ্যারেঞ্জমেন্ট একটা, আমাদের অন্যান্য সবগুলো অ্যারেঞ্জমেন্টের একটা স্বাভাবিক একটা মেনটেন করতে হবে। সেদিক থেকে আমরা ম্যাক্সিমাম 1000 জন পর্যন্ত আমরা কভার করবো প্রতিদিন। যেটুকু দেবো সেটুকু ভালো কোয়ালিটি দেবো, এরকম আমাদের চিন্তা। আমাদের হচ্ছে এর আগে তো ইফতার বাধা দিয়েছে, এটা সত্য। গণিতের টাইপের প্রোগ্রামগুলো যেটা হয় যে আমার কাছে মনে হয়েছে সবাইকে নিয়ে অ্যারেঞ্জ করা একটা আনন্দের জায়গা, বাট সবগুলো মিলে ইফতারের টাইমে এসে পুরো ম্যানেজ করা টাফ হয়ে যায়। সেই জন্য আমরা এবার মডেলটা করেছি ভিন্ন ভিন্ন প্লেসে করব এবং নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে আমরা দেবো এবং সেটা কোয়ালিটি খাবার দেবো। এরপরে আমরা আগেই অ্যানাউন্স করবো কতজনকে দেবো। তো ওই টাইমের মধ্যে যারা আসবেন আসরের টাইমটাতে, ওই টাইমটা আমরা একটা ফিক্স করছি 4:45-এর পর থেকে। তো ওই সময়টার মধ্যে যারা আসছেন তারা রিসিভ করছেন এবং শেষ হয়ে গেলে আমরা সমাপ্ত ঘোষণা করছি। অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পাবলিক ইফতার করতে দেয় না, ব্যান করা হয়েছে, এটা প্রতিবাদে মিছিল হয়েছে। ক্যাম্পাসে আমাদের গণ ইফতারের মতো পাবলিক প্রোগ্রাম হয়েছে। তো আলহামদুলিল্লাহ ফেসিবাদের প্রধানত পুরাই চেঞ্জ হয়েছে। আর এরকম শিবিরের নামে বা অন্য কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন এভাবে তার প্রোগ্রাম করবে, এটা তো একটা অসম্ভব ব্যাপার ছিল। সেদিক থেকে এটা বড় প্রাপ্তি এবং এটা আমরা চাচ্ছি যে এটা আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করবো। তফাৎ আপনি দেখবেন হলগুলো ঘুরলেই যে এবার রমজানে প্রত্যেকটা হল দেখবেন সাজ খুব ডেকোরেশন, মাহে রমজান স্বাগতম লেখা আছে, বা হচ্ছে আহলান সাহলান মাহে রমজান লেখা আছে, লাইটিং করা আছে। খুবই দারুণ একটা দেখবেন আর কি আয়োজন। এবং রমজানকে মানে এনজয় করার যে ব্যাপারটা মুসলিম কমিউনিটিতে যেটা থাকবার কথা ছিল সেটা
ইতিপূর্বে আমরা অনেকটা অ্যাবসেন্ট দেখেছি, কেন যেন একটা ভীতিকর পরিবেশ, কারোর সাথে কথা বলবে না, একটু বড় আয়োজন করা যাবে না, এই ইসলামিক ফেস্টিভ্যালগুলোকে এনজয় করা যাবে না, এরকমটা একটা ভীতিকর পরিবেশ ছিল। সেটা এখন কেটে গেছে। সবগুলো হলে দেখবেন ছেলে হল মেয়ে হল, সবগুলো হলে দেখবেন একটা দারুণ অ্যারেঞ্জমেন্ট চলছে, সবগুলো হলে ভালো সাজরব। সাপোজ আমি এখান থেকে সাবেক হয়ে যাওয়ার পর 30-40 বছর পরেও আমার ঢাকা ইউনিভার্সিটির একটা কানেক্ট থাকবে, ফলে আমার যেখান থেকে ইনকাম থাকবে আমি চাইবো যে আমার সংগঠনকে আমি একটু কোঅপারেট করি। এভাবে করে সাবেক সকল অ্যালামনাই এটার সাথে কানেক্টেড থাকে, এবং এটার একটা কানেক্টেড থাকার এটা বড় একটা ফিচার হইলো, মানে বড় একটা কারণ হইলো একটা ট্রান্সপারেন্সি থাকে, এবং প্রত্যেকেই কেউ কারোর জন্য নিজের জন্য কাজ করে না, সবাই একটা কমিউনিটির জন্য কাজ করে, কমিউনিটির কল্যাণে কাজ করে। এই জন্য সাবেকদের সাথে বর্তমানের মেলবন্ধন এবং বর্তমানের যে টিম ওয়ার্ক, কাজের কম্পিটিশন, সবাই মিলে একসাথে কাজ করা, একটা ফিলিংসটা থাকে। এই ফিলিংসটার কারণে এটা আমরা কন্টিনিউ করি। দর্শক, আপনারা সমকালের ভিডিওটা দেখলেন। এখন আমি ওই ভাইয়ের উত্তর দিব, যে ভাইটা বলেছেন যে শিবিরের আগের ফান্ডে কোনো টাকা পয়সা নেই, কারণ গত 15 বছরে তাদের জেল জুলুম জরিমানা যেগুলো আইন আদালত করা লাগেছে এগুলো সব টাকা পয়সা ফুরে গেছে, এটা নতুন ফান্ডের টাকা। তো নতুন ফান্ডে এত টাকা তারা কোথায় পেল? তো এই ভাই যদি চারিদিকে একটু নজর রাখে তাহলে কিন্তু সে দেখতে পাবে যে শিবিরে এত টাকা কোথায় পায়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেইলি ক্যাম্পাসের একটা রিপোর্ট। এটা বেশি না, ফেব্রুয়ারির 27 তারিখের এর রিপোর্ট। তো এখানে কি লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, প্রতি মাসে 12টি মাসিক পত্রিকা বের করে ছাত্র শিবির কেন্দ্রীয় সেক্রেটারি। তাহলে প্রতি মাসে 12টি মাসিক পত্রিকা বের করে ছাত্র শিবির কেন্দ্রীয় সেক্রেটারি, মানে সেক্রেটারি এই কথা বলেছে যে প্রতি মাসে শিবির 12টা করে মাসিক পত্রিকা বের করে। তাহলে আপনারা চিন্তা করেন যে প্রতি মাসে যদি 12টা পত্রিকা শিবিরের বের হয়, এখান থেকে তো কিছু না কিছু ইনকাম হয়, অবশ্যই হয়। এরপর যেগুলো কোচিং সেন্টার আছে বাংলাদেশের মধ্যে সবচাইতে দামি দামি যেগুলো কোচিং সেন্টার সবগুলোকে শিবিরের। আচ্ছা, তাহলে এখান থেকে কিছু ইনকাম আসে, অবশ্যই আসে। এবং বাংলাদেশে আরও যেগুলো দল আছে সেই দলের কি নিজস্ব কোনো সংস্কৃতি বা শিল্পগোষ্ঠী আছে? নেই। কিন্তু জামাতে ইসলামের আছে, ইসলামী ছাত্র শিবিরের আছে, ছাত্র শিবিরের আলাদা শিল্পগোষ্ঠী আছে, এখান থেকেও কিন্তু ইনকাম হয়। সে ছাত্র শিবিরের পাবলিকেশন আছে, সেখান থেকে তাদের বই ছাপানো হয়, এখান থেকেও ইনকাম আসে। এবং ছাত্র শিবিরের প্রত্যেকটা নেতাকর্মীরা প্রতি মাসে দলকে একটা নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্ট তারা দান করে, ইয়ানত দেয়। সেটা লোক অনুযায়ী, কেউ 500, কেউ 100, কেউ 1000 টাকা, কেউ 2000, কেউ 5000। তো তাহলে এগুলো বাংলাদেশে যতগুলো ইসলামী ছাত্র শিবিরের সদস্য সংখ্যা আছে সবার টাকা যদি একত্র করা হয় তাহলে কত টাকা হতে পারে? এগুলো মানে এই ভাইকে আমি উদ্দেশ্য করে বলতেছি। তো এইরকম শিবিরের অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠান আছে, শুধু আপনাকে এই কয়টা বললাম, এইরকম অসংখ্য আর্থিক প্রতিষ্ঠান আছে, সেখান থেকে শিবিরের টাকা আসে। এবং শিবিরেরা তাদের হক হালাল টাকা ইয়ানত দেয়, এই কারণে শিবিরের টাকা ফুরাবে না। গত 15 বছরে হাসিনা এটা ফুরাতে পারেনি, হাসিনা মিলাতে পারেনি। আপনি তো কেবল আসছেন 6 মাস 7 মাস ধরে, আপনিও এগুলো পারবেন না ভাই, কারণ এটা হচ্ছে হক হালাল টাকায় আল্লাহর বরকত আছে। আর আপনারা যে চাঁদাবাজি করেন, আপনি চিন্তা করতেছেন যে কেরে আমরা এত টাকা চাঁদাবাজি করেও মানুষদের ইফতারি করাতে পারি না, আর ছাত্র শিবিরে কোনো নেই, কিছু নেই, তারা শুধু ইয়ানুতের টাকা দিয়ে এত মানুষ ইফতারি করাচ্ছে না। ভাই, আপনারা বুঝতে ভুল হয়েছে। আপনি দেখেননি কিছুদিন আগে পিনাকি ভট্টাচার্য তার একটা ভিডিওতে টাইটেলই তিনি এরকম করে দিয়েছিলেন যে শিবির কেন, জামাত শিবির কেন চাঁদাবাজি করে না, বিএনপি ছাত্রদল কেন চাঁদাবাজি করে। তো এটাই হচ্ছে কারণ, জামাত শিবিরের অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠান আছে, সেখান থেকে টাকা আসে এবং তারা নিজে ইয়ানত দেয়, দল চালায়, নিজের পকেটের টাকা দিয়ে তারা দল চালায়। আর বিএনপিরা নিজের পকেটের টাকা না, ওই দল থেকে খাওয়ার চিন্তা করে এবং চাঁদাবাজি করে। তাদের আর্থিক প্রতিষ্ঠান নেই, তাদের কোনো কিছুই নেই, তারা চাঁদাবাজি করবে না, কি করবে? দলে আর কয় টাকা দেবে, এখন তারা ক্ষমতায় যেতে পারেনি। এই হলো ব্যাপার। আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে শিবিরের টাকা কোথায় থেকে আসে। তো দর্শক, এখন আপনাদের কয়েকটা ব্রেকিং নিউজ দেখাবো, দেখে আজকের ভিডিও শেষ করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পাবনায় ইউএনের কক্ষে 4 জামাত নেতাকে পিটালেন বিএনপির নেতাকর্মীরা। এরপর ডেইলি ইত্তেফাকের একটা নিউজ দেখতে পাচ্ছেন, জবি শিক্ষার্থীর উপর যুবদল নেতার হামলা, আহত 4।
যুবদল নেতা গতকালকে কিন্তু হামলা করেছে জবি শিক্ষার্থীদের উপর। দর্শক, কর্নেল অলি আহমেদ তিনি বলেছেন যে ৭১-এর সময় জামাতে ইসলাম পাকিস্তানের সমর্থন করেছে, কিন্তু তারা যুদ্ধ করেনি বা কোনো মানুষকেও মারেনি। কিন্তু আওয়ামী লীগ তো এই ৫ই আগস্টের আগে তারা ২,০০০ মানুষ মেরেছে এবং ৩০,০০০ মানুষ পঙ্গু করেছে। তো জামাতে ইসলামে যদি শুধু পাকিস্তানের সাথে একত্র হয়েছে কিন্তু কোনো মানুষ খুন করেনি, তাদের যদি ফাঁসি হয় 11 জনের, তাহলে আওয়ামী লীগকে ফাঁসি কেন দেওয়া হবে না, আওয়ামী লীগের ফাঁসি কেন হবে না, এরকম প্রশ্ন তিনি করেছেন। জামাতকে কেন আপনারা নিষিদ্ধ করলেন? কারণ তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তারা তো যুদ্ধ করে নাই, তারা তো কোনো মানুষকে মুক্তিযুদ্ধের সময় খুন করে নাই। কিন্তু আওয়ামী লীগ তো কয়েক হাজার লোককে খুন করেছে, 30,000 আহত করেছে। তাদেরকে আপনি নিষিদ্ধ করবেন না, কাকে নিষিদ্ধ করবেন? আজকেও বলবো প্রধান উপদেষ্টাকে, আর কয়টা লাশ হলে আপনি তাদেরকে নিষিদ্ধ করবেন? এতগুলি লাশ হওয়ার বড় নিষিদ্ধ হচ্ছে না, তাহলে নিষিদ্ধ হবে কি করে? মাইনাস আওয়ামী লীগ মাইনাস দালাল, বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে হবে। দালাল হলো জাতীয় পার্টি, তারা যখন যেখানে শুধু এই দালালগুলি চিহ্নিত করতে হবে। আর কিছু দালাল আছে যেগুলি 2024 সালে গাড়ির জন্য টাকার জন্য নির্বাচনে গেছে, এই দালালগুলি চিহ্নিত করতে হবে। মুক্তিযুদ্ধ হইতে পারে, যে কিছু হইতে পারে, এই দালালগুলি দেশপ্রেমিক না, এরা হলো টাকা প্রেমিক আর গাড়ি প্রেমিক। ওদেরকে তো শাস্তি দিয়েছেন, ওদেরকে তো ফাঁসি দিয়েছেন, এখন আওয়ামী লীগকে ফাঁসি দিতে হবে। জামাতকে তো ফাঁসি দিয়েছেন, এখন আওয়ামী লীগকে ফাঁসি দেন। আপনারা এটা মতামত সৃষ্টি করেন, আপনাদের দায়িত্ব। নির্বাচন করে করবেন কি? সব চোর যদি থেকে যায়, ডাকাতগুলি থেকে যায়, যারাই দুর্নীতি করেছে তাদের বিচার করতে হবে, যারা আমার ছেলে মেয়েদেরকে হত্যা করেছে তাদের বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এবং যারা টাকা জনগণের টাকা লুণ্ঠন করেছে তাদের থেকে সে টাকাগুলি নিয়ে আসতে হবে, তারপরে নির্বাচন করবে। আমার এলাকাতে ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যানরা বলেছে, আপনি জানেন না, বাইতুল মোকাররমের ইমাম সাহেব বলেছে। দর্শক, আপনাদের এখন যে নিউজটা দেখাবো আপনারা অবাক হয়ে যাবেন। 50 ইঞ্চি জায়গার চাঁদা হচ্ছে 1.5 লাখ টাকা। আওয়ামী লীগের সময় দিত 50 টাকা, এখন বিএনপির সময় 100 টাকা দিচ্ছে, তবুও তাদের হচ্ছে না। আওয়ামী লীগ 50 টাকা নিত, এখন বিএনপি করে 100 দিচ্ছে, তাও হচ্ছে না। তো চলুন আমরা ভিডিওটা একটু দেখি। আগে 50 টাকা দিতাম, আমরা বড়জোর 100 টাকা দিতে পারবো, এর অতিরিক্ত আমরা দিতে পারবো না। হকার আমির আলীর কণ্ঠে ক্ষোভ, কারণ ফুটপাতে 50 ইঞ্চি জায়গার জন্য বছরে গুনতে হবে 1.5 লাখ টাকা। এনে আছি 35 বছর যাবত, এই বাইতুল মোকাররম বহুত চাইছে, বহুত গেছে, এরকম অত্যাচার আর কখনো হয় নাই। তাই আমরা কই স্বাধীন করিয়া লাইছি, আমরা কি স্বাধীন করলাম? প্রায় 2 সপ্তাহ ধরে বন্ধ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পশ্চিমে লিংক রোডের এই ফুটপাতের দোকানগুলো। চাঁদা নিয়ে দুপক্ষের সমঝোতা না হওয়ায় রোববার পুলিশের সাথে বাগবিতণ্ডতায় জড়ায় স্থানীয় হকাররা। দোকান খোলা থাকছে, দোকান বন্ধ হবে না, পার্কিং এর গাড়ি রাখুন, দোকান খোলা, দোকান বন্ধ হবে না। এদের পার্কিং বন্ধ নেই, দোকান বন্ধ থাকবো কেন? 50 টাকার উইসাইডে কইনা দেব, সারা জীবন করে এই উইসাইডে। 2 মাস আগে জিপিও ভবনের সামনের সড়কটি 48টি গাড়ি পার্কিং এর জন্য ইজারা দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে গাড়ি পার্কিং ব্যতীত হকার কিংবা অন্য কোনো ব্যবসা না করতে শর্ত জুড়ে দেয়া হয়। তবে এখানে ফুটপাতই যেন বাজার, তাই গাড়ি পার্কিং এর জন্য নির্ধারিত জিপিও ফটক পেরিয়ে আরো কিছু দূরে দাগ দেয় সিটি কর্পোরেশন। যে লাইনে ব্যবসা করেন 50 জন হকার, সেখানে এবার হকাররা বসতে গেলে বাধে বিপত্তি। চাঁদার হার বাড়িয়ে দেয় নতুন ইজারাদার। প্রস্তাবে রাজি না হওয়ায় গত 20 ফেব্রুয়ারি লোকবল নিয়ে ভাঙচুর করেন ইজারাদার শাহজালাল বাদল। 10 দিন বন্ধ থাকার পর গত শনিবার রাতে সমঝোতার জন্য মহানগর দক্ষিণের শ্রমিক দলের নেতা মুন্সি বদরুল আলম সবুজের কাছে যায় হকাররা। তারা আজ 10-12 দিন ধরে দোকান বন্ধ রাখছে, তাদের সাথে সমঝোতা যাওয়ার জন্য আমরা সিটি কর্পোরেশনে যাই। সিটি কর্পোরেশন তাদের পক্ষ নেয় যে তোমরা তাদের সাথে সমঝোতা যাও, সমঝোতা মানে চাঁদা দেওয়া। প্রশাসনের কাছে যাই, প্রশাসনের সেম কোয়ালিটি বলে যে তোমরা তাদের সাথে সমঝোতা করো, কিন্তু আমরা সমঝোতা যাই নাই। কালকে রাতে আমরা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে খুঁজে একটা সমঝোতায় যাবো, তাদের কাছে আমরা গিয়েছিলাম। প্রথম আমরা 50 টাকা করে প্রত্যেক দোকানে অফার দিছি, তারা মানে নাই, কিছু 50-100 গুলো হবে না, প্রত্যেক দোকান 50 ইঞ্চি 1.5 লক্ষ টাকা করে আমাদের দিতে হবে। যদি দাও দোকান বসবে, না তো বসবে না। আমরা বলছি আমরা 1 টাকাও দেবো না, এই কারণে আমরা দোকান বসাইছি। প্রশাসন আইসে, আমরা বলছি আপনারা গুলি করলেও করেন, আমরা জায়গা ছাড়ুম না, সাদাও দেবো না, জায়গাও ছাড়ুম না। দর্শক, আপনারা জানেন যে গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে প্রকাশ্যে কেউ ধূমপান করতে পারবে না, নারীরা করতে পারবে না। তো এই বিষয় নিয়ে শাহবাগীরা এমনভাবে লেগে পড়েছে, আপনারা গতকালকে দেখেছেন।
নারীদের ধূমপান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যের প্রতিবাদে রমজান মাসে রোজার দিন জনসম্মুখে সিগারেট ধূমপান করেছে মহিলা উস্কানিদাতারা। এই সাবেরা কি দেশে আবারও অস্থিরতা তৈরি করতে মাঠে নেমেছে? এরা কি চায়? এদের পলাতক আম্মাকে দেশে ফেরাতে চায়? প্রকাশ্যে ধূমপান করা নিষেধ যে মেয়েটি বক্তব্য দিয়েছে তার নাম অদ্রিতা রায়, আনন্দবাজারের বাংলাদেশের প্রতিনিধি অঞ্জন রায়ের মেয়ে। বুঝে নেন তাদের সাহস কোথা থেকে আসে। এরা এখন ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে রাস্তায় নামছে, আর এদের ধরতে গেলেই অসাম্প্রদায়িকের কাঠ খেলা হবে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সরাসরি এজেন্ট হচ্ছে এই অঞ্জন রায়। আপনারা স্ক্রিনে কয়েকটা ছবি দেখলেন। তো তাহলে আপনারা চিন্তা ভাবনা করেন, গতকালকে তারা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পত্তলিকা পুড়েছে এবং ওই আগুন দিয়ে তারা এইভাবে সিগারেট ধরাইছে রোজার দিন। তার মানে তারা রোজা থাকে না, এটা কিন্তু স্পষ্ট। তো স্বরাষ্ট্র উপদেষ্টা যথার্থই বলেছে যে প্রকাশ্যে ধূমপান করতে পারবে না। তো দর্শক, আপনারা সহ আমিও কঠিন প্রতিবাদ করতেছি এবং আমরা আহ্বান জানাবো আইন শৃঙ্খলা বাহিনীকে যে এই অনুষ্ঠানে যারা গতকালকে যে এরা প্রকাশ্য সিগারেট খেলো এবং পত্তলিকা যে পুড়ল, এখানে যারা উপস্থিত ছিল সবাইকে গ্রেপ্তার করতে হবে। এটা আমাদের আহ্বান। কেন তারা রমজান মাসে রোজার দিন, মানুষ রোজা আছে, তারা এখানে প্রকাশ্যে সিগারেট ধরে ধরে খাচ্ছে? তার মানে তারা রোজা নেই, রোজা থাকলে তো সিগারেট খাবে না। তো এরা হচ্ছে এই নাস্তিকেরা অসাম্প্রদায়িকের যে ধোঁয়া তুলে এরা কিন্তু দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এদের এখনই গ্রেপ্তার করা উচিত। এই গরমে এদের গ্রেপ্তার করে শাস্তি আহত আনা উচিত। দর্শক, আপনারা দেশ টিভির একটা নিউজ দেখতে পাচ্ছেন, সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ, স্বেচ্ছাসেবক দল নেতা আটক। দর্শক, সমকালীন একটা নিউজ দেখতে পাচ্ছেন, 20,000 টাকায় ধর্ষণের চেষ্টায় ঘটনা সমাধানের চেষ্টা। মানে এখানে ওই যে মেয়েকে ধর্ষণ করা হয়েছে ওটা হচ্ছে নাবালিকা মেয়ে, ওকে ধর্ষণ করার পরে 20,000 টাকা দিয়ে সেটা সমাধানের চেষ্টা করছে বিএমপি নেতা। তো বিএমপি নেতা এটা চেষ্টা করছে, পরবর্তীতে আমরা তার হচ্ছে পরিচয় পেয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মুসাপুরের 7 বছরের শিশু ধর্ষণের ঘটনায় 20,000 টাকায় মীমাংসা করে দেওয়ার বিচারকের নাম উঠে এসেছে, তিনি মোহাম্মদ জনি, বিএনপির স্থানীয় নেতা। এ ঘটনায় শুধু আইন অবমাননা নয়, এটি সমাজের ন্যায় বিচার ব্যবস্থার উপর চরম আঘাত। শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিষয় অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়ার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ ন্যায় বিচারকে বিকৃত করতে না পারে। অপরাধী ও তাকে রক্ষা করার চেষ্টাকারীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। হায়রে নেতা, তার জন্য বাংলাদেশের জনপ্রিয় দলের সুনাম নষ্ট হচ্ছে, এতে কারো মাথা ব্যথা নেই। আর আমি বলি, সেম কাজটা যদি কেউ এই লোকের পরিবারের কোনো মেয়ের সাথে করে, আমি তাকে 50,000 টাকা দেব। দর্শক, এই বিএনপি নেতা 7 বছরের একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে, সেটার বিচার না করে 20,000 টাকা দিয়ে এই সমঝোতা করতেছে এই বিএনপি নেতা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নেতা। এই কারণে এক ভাই বলেছে যে এই নেতার কোনো মেয়ে বা বোন, কোনো ভাতিজি যদি থাকে, একে যদি অন্য কেউ ধর্ষণ করে, আমি 50,000 টাকা দিয়ে সমঝোতা করব। তাহলে এ বুঝতে পারবে যে ব্যথাটা কোথায়। দর্শক, আপনারা জানেন এর আগে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে এস আলমের 14টা গাড়ি এবং জিনিসপত্র যারা সরিয়ে নিয়েছিল তাদের 3 নেতাকে বহিষ্কার করেছিল। আওয়ামী লীগের সময়ও আমরা দেখছি বড় বড় অপরাধ করলে তাদের বহিষ্কার করা হয়। চাঁদাবাজি, খুন খারাপে, ধর্ষণ বা মানুষ হত্যা করলেও বহিষ্কার করা হয়। এর উপর তাদের কোনো আইনের আওতায় নেওয়া হয় না। বিএনপিও সেম একই কাজে করছে। বিএনপির কোনো নেতাকর্মী কোনো কিছু করলে তাদের সর্বোচ্চ শাস্তি বহিষ্কার করার পরে কি হয় দেখেন, আপনারা স্ক্রিনে দেখেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এস আলমের গাড়ি সরিয়ে বহিষ্কার 3 নেতাকে দলে ফেরানো হলো। বিএনপির 3 নেতাকে আবার দলে ফেরালো। তো এস আলমের গাড়ি কাণ্ড হয়েছিল হচ্ছে আগস্টের 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে, 2-3 দিন পরে হয়তো 8-10 তারিখের মধ্যে এরা এই গাড়ি সরাইছিল।
তাহলে আগস্টে মনে করেন যে বহিষ্কার করা হয়েছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এদিকে 5 মাস, এদিকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5 থেকে 8 মাসের মধ্যে আমাদেরকে দলে ফেরানো হয়েছে। এটাই হচ্ছে এদের সর্বোচ্চ শাস্তি। বুঝতে পারলেন? মানে এর আগেও, মানে এরপরও যাদেরকে বহিষ্কার করা হয়েছে এদেরকেও কিন্তু দলে নেবে বিএনপি। এটাই হচ্ছে সর্বোচ্চ শাস্তি বিএনপির। তো তাহলে অপরাধ কমবে? অবশ্যই বেড়ে যাবে। তো দর্শক, আরও অনেকগুলো নিউজ ছিল, সবগুলো নিউজ দেখাতে গেলে আজকের ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে, এমনিতেই বড় হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।